ভয়ঙ্কর রূপে করোনা, শনাক্ত ৬,৫০০-এর কাছে, মৃত্যু ৫৯। সচেতন না হলে বিপদ দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ ঠেকাতে অভিজ্ঞতা কাজে লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। ট্রেন বাসে অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। ২ সপ্তাহের জন্য বন্ধ পর্যটন কেন্দ্র, মিলছে না ফেরার টিকিট, অনেকেই পড়েছেন বিপাকে। নন্দীগ্রামে ১৪৪ ধারার মধ্যেই সংঘর্ষ, পরিদর্শনে গিয়ে আটকা পড়লেন মমতা, শুভেন্দুর গাড়ি বহরে হামলার অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে এছাড়াও থাকছে, দেশে পৌঁছেছে স্বপ্নের মেট্রো রেলের বগি ও সরঞ্জাম, মোংলা বন্দরে খালাস প্রক্রিয়া শুরু। দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৬,৪৬৯ জন, মারা গেছে ৫৯ জন, যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৪০ জন। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণ করা না গেলে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে ৩৯০তম দিনে ২৮,১৯৮ জনের নমুনা পরীক্ষায় ভাইরাস শনাক্ত হয়েছে ৬,৪৬৯ জনের দেহে। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,১৭,৭৬৪। ২৪ ঘন্টায় মারা গেছে ৫৯ জন, সুস্থ হয়েছেন ২,৫৩৯। মৃতদের মধ্যে ৩০ জনই ৬০ ঊর্ধ্ব। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৪০ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হল ৯,১০৫ জনের। দৈনিক সংক্রমণ হার ২২.৯৪%, কমেছে সুস্থতার হার ৮৮.২১%, মৃত্যু ১.৪৭%। দেশের জনসংখ্যার ভিত্তিতে করোনায় প্রতি ১০ লাখে শনাক্ত ৩,৬২৭, সুস্থ ৩,১৯৯ এবং মৃত্যু ৫৩ জনের। রাজধানীতে সরকার নির্ধারিত হাসপাতালের ১০৮টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে মাত্র ৪টি। ২,৫১১টি সাধারণ শয্যার মধ্যে খালি ২০৫টি। সংক্রমণ যখন লাফিয়ে বাড়ছে তখন চিন্তিত স্বাস্থ্য বিভাগ। এ অবস্থা চলতে থাকলে রোগীদের হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী। এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি, ঢাকা শহরে ১.৫-২ কোটি লোক বাস করে, পুরা ঢাকা শহরকেও হাসপাতালে কনভার্ট করলে কিন্তু এটা রোগী সংকলন হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 10টি আইসিইউ শয্যার উদ্বোধন করে মন্ত্রী জানান, স্বাস্থ্য নিয়ম না মেনে বেখেয়ালি চলাফেরা আগামীতে বিপর্যয় ডেকে আনবে। দুর্যোগ আরো বেড়ে যাবে, মৃত্যু সংখ্যা আরো বেড়ে যাবে যদি আমরা এখনই ব্যবস্থা আমরা না নেই। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকলকে বিধি অনুসরণের তাগিদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করতে বলেছেন সংশ্লিষ্টদের, আর এ কাজে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন সংসদ নেতা। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে শোক প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। সংক্রান্ত ঘোষণা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। চলবে ৩ কার্যদিবস। জাতীয় সংসদের কার্যপ্রণালী অধিবেশনের শুরুতেই গেল ২ মাসে সংসদ সদস্য বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। আলোচনায় অংশ নেন সদস্যরা। এসটি ইমাম সাহেব যে বয়সে উনি সব সময়
যে শ্রম দিয়েছেন। সিলেটের প্রয়াত সংসদ সদস্য মাহমুদুস সামাদের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনায় একে একে কেড়ে নিচ্ছে আমাদের অনেক গুণীজনকে। আজকে আর মাহবুব সামাদ আমাদের মাঝে নেই। যখন আমি শুনলাম যে অসুস্থ, তার চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা নিতে না নিতেই আমাদের ছেড়ে চলে গেছে। আর একজন ভদ্রলোকের কথা বলতেই হয়, ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি সবসময় দল বদল করতে সবসময় পছন্দ করতেন। একটা ট্যালেন্টেড মানুষ ছিল, কিন্তু সেটা যথেষ্ট দেশপ্রেমী যদি কাজে লাগাতো তো হয়তো দেশকে অনেক কিছু দিতে পারত। হঠাৎ করোনা সংক্রমণ বেড়েছে উল্লেখ করে তা নিয়ন্ত্রণে দেশবাসীর সহযোগিতা চান সংসদ নেতা। যারাই বিয়ে বাড়িতে গেছে ফিরে এসে তাদের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। কক্সবাজার সহ বিভিন্ন একই সাথে বেশি লোক, সেখান থেকে যারা আসছে তাদেরকেই কিন্তু বেশি করে ধরছে। ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে কিছুই বোধহয় হবে না। কিন্তু আমি কিন্তু মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। করোনাকালে বাড়িতে থেকেও যে সাবধানতা অবলম্বন করতে হবে, সকলকে তা যথাযথভাবে পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখনই কেউ একটু বেশি মানুষের সাথে মিশবেন বা দোকানে পাড়ে যাবেন বা অফিসে যাবেন বা মানুষের সঙ্গে কথা বলবেন, ঘরে ফিরে একটু যদি গরম পানির ভাবটা, এটা খুব কঠিন কাজ না। আরেকটি কাজ অবশ্য আমি নিজে করি, এটাও করতে পারেন। সেটা হচ্ছে আমি আসার আগে নাকে একটু সরষের তেল দেওয়া, যে কোনো একটা তেল লাগানো। এটা আমি জানি খুব গ্রাম্য একটা ব্যাপার মনে হবে। বিয়ে শাদিটা একটু খুব কম লোক নিয়ে, যেগুলি তারিখ হয়েছে একটু ঘরোয়াভাবে করা, কিন্তু বাইরের লোকের সঙ্গে না মেশা, বাইরের দোকান পাড়ে গেলেও খুব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফেরা, কোনো অর্থাৎ যেখানে জনসমাগমটা না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পরে শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করে পালন করা হয় 1 মিনিট নীরবতা। করোনা থেকে মুক্তি কামনা করে করা হয় দোয়া। কামা বারাকতা আলা ইব্রাহিম। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের নির্দেশনা দেয়া হলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না অনেকেই। বাস ভাড়া বাড়লেও অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। এদিকে ট্রেনে মাস্ক ছাড়াই চলাচল করছেন যাত্রীরা। তবে স্বাস্থ্যবিধি মানতে পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগম সীমিত করা সহ 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নিয়ম বেঁধে দেওয়া হয়। ভাড়া বাড়ানো হয় 60%। দূরপাল্লার অনেক বাসেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। 2 সিটেই পরিবহন করা হচ্ছে যাত্রী। মাস্ক পরার কথা থাকলেও অনেকেই মানছে না কোনো নিয়ম নীতি। খুলে রাখছিলাম কি যাতে আলো বাতাসটা রাখা যায়। মাস্ক স্যার কাউন্টারে দিয়েছি। যারা ফ্যামিলি তারা 2 সিট নেবে, আর যারা সিঙ্গেল তারা সিঙ্গেল সিট। নগরীর অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনে নিয়ম মানলেও অনেক ক্ষেত্রেই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। 21-এর ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়ার পর যাত্রীদের প্রতিবাদের মুখে টাকা ফেরত দেয় পরিবহন কর্মীরা। ডাবল সিটের ভাড়া নিতেছি 40 টাকা, এখন নাই 80 টাকা। 60 টাকা রাখছি না, এলেন 10 টাকা। এই হইছে। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে সিটপত্তি যাত্রী নিয়েই ছেড়েছে ট্রেন। মাস্ক ছাড়া যাত্রীদের ঢুকতে দেওয়া হচ্ছে না স্টেশনে। তবে ট্রেনের ভেতরের চিত্র অন্যরকম। অনেক যাত্রী চলাচল করছেন মাস্ক ছাড়া। ওই একটু গরম লাগছে তো এই জন্য একটু খুলছিলাম। 4টা টিকিট একবার কিনেছি, অগ্রিম কেনা ছিল, যার জন্য এখন আমাদের একসাথে বসতে হচ্ছে। যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। পাশাপাশি আসনে বসা আছে অ্যাডভান্স কিছু টিকিট বিক্রি থাকার কারণে 5 তারিখে আর দেখা যাবে না। একই সঙ্গে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে রেল। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দেশনা পালনে ব্যর্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে, জানিয়েছেন ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আমরা অভিযোগ পাচ্ছি অনেক পরিবহন সরকারি নির্দেশ না মেনে চললেও অনেকেই তা মানছেন না। অনেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। আমি পরিবহন মালিক শ্রমিকদের
অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে সমন্বয় করা ভাড়ায় গণপরিবহন চালনার আহ্বান জানাচ্ছি। 50% আসন খালি রেখে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার শর্তে নৌ পরিবহনে 60% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সচিবালয়ের ব্রিফিংয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, বাড়তি ভাড়া কেবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নৌযানে 50% আসন কমে গেলে কিছুটা সমস্যা হতে পারে জানিয়ে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে ভাড়া বৃদ্ধির কোনো বিকল্প নাই, এটা বৃদ্ধি করতে হবে। কারণ মালিকরা আমাদের সম্মত হয়েছে যে তাদের যে ক্যাপাসিটি তার থেকে অর্ধেক তারা যাত্রী পরিবহন করবে, এবং সেই জন্য আমরা যাত্রী পরিবহনের ক্ষেত্রে আমরা 60% আমরা ভাড়া বৃদ্ধি করেছি। যেই ভাড়াটা ক্যাবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দুদিনের মধ্যে রাত 8টার পর থেকে মার্কেট দোকানপাট বন্ধ রাখার নির্দেশ বাস্তবায়নে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্দেশ অমান্যকারী ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়ার কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশন 24 মার্চ থেকে সকল বিপণী বিতান ও দোকানপাট রাত 8টার পর বন্ধ করার আহ্বান জানায়। রাত 8টার মধ্যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকান পাট আমরা বন্ধ করতে চাই। সেই নির্দেশনা বাস্তবায়নে এবার মাঠে নামছে সিটি কর্পোরেশন। দুদিনের মধ্যে প্রতিটি মার্কেট কমিটির কাছে সময়সীমা নির্ধারণের নির্দেশনা পাঠিয়ে তা বাস্তবায়ন করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। মার্কেটগুলোতে আমরা নির্দেশনা দিয়ে দিব, এরপরও যদি কোনো মার্কেটে সরকারি নির্দেশনা অমান্য করে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় আইন যে রোলটা প্লে করা দরকার সেটা প্লে করবে। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সচেতন করে মার্কেট বন্ধের নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সবার মধ্যে সচেতনতার মাধ্যমে এটি করার জন্য, এরপরেও না হয় আমরা ইলেকট্রিসিটি লাইন যেটি আছে মার্কেটের সেটি আমরা বন্ধ রাখবো। মাঠ পর্যায়ে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে আঞ্চলিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ শুরু করেছেন। সরকারের যে নির্দেশনা সেটি অক্ষর অক্ষরে যেন পালন করা হয়, রাত 8টার মধ্যেই যেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়। এই ব্যাপারে আমাদের নগর ভবন থেকে বাজার শাখা আছে, তারা কাজ করছে। ইতিমধ্যে মাইকিং করছি, প্লাস আপনার যে মার্কেটগুলো আছে মার্কেট কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে বসে সমন্বয় করে যাতে দ্রুত গতিতে এই আইনটি সবাই মানে এবং এই নিয়মের মধ্যে যাতে চলে আসে। নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি মার্কেট শপিং মলে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে আজ থেকে 2 সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হঠাৎ পর্যটন কেন্দ্র বন্ধ এবং পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন পর্যটকরা। প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন সমর ইসলাম। রাঙ্গামাটিতে সব ধরনের পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র 14 দিনের জন্য বন্ধ ঘোষণা এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বুধবার জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মানুষকে সচেতন করা, মানুষ যাতে মাস্ক পরে। বন্ধ ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবানের মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত সহ সবকটি ভ্রমণ কেন্দ্র পর্যটক শূন্য হয়ে পড়ে। হঠাৎ বন্ধের ঘোষণা ও পরিবহনে অর্ধেক যাত্রী বহনে বাধ্যতা থাকায় বিপাকে পর্যটকরা। হঠাৎ করে বন্ধটা ঘোষণা করে দেওয়ার কারণে আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা অনেক কষ্টে পড়ে গেছি। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও 14 দিনের জন্য পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে। রাত 10টার পর জরুরি সেবা কাজে নিয়োজিত ব্যক্তি ও পরিবহন ছাড়া সাধারণের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে বন্ধ থাকবে সভা সমাবেশ। সকল ট্যুরিজম স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সামাজিক এবং ধর্মীয় সকল অনুষ্ঠান এবং জনসমাবেশ। বুধবার রাত থেকে কুয়াকাটা সৈকতে অবস্থানরত পর্যটকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পর্যটকরা প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে যেতে পারবেন না। সমর ইসলাম, 21 টেলিভিশন।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। হেফাজতের তাণ্ডব গণতন্ত্রের পরিপন্থী বললেন আইজিপি। ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন। 21শে গ্রন্থমেলায় স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এসেছে আরও 72 নতুন বই। দর্শক দেখছেন সন্ধ্যা 7টার 21শে সংবাদ। ডিজিটাল বিপ্লবে সামিল হতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথ্য প্রযুক্তির ভিত রচনা করেছিলেন। আর নবশক্তিতে এই খাতকে এগিয়ে নেয়ার কাজ করছেন তার কন্যা শেখ হাসিনা ও দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। জাতীয় ফিল্ম আর্কাইভ ভবনে 3 দিনের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উদ্বোধনীতে ভিডিও বার্তায় একথা বলেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে লক্ষ্যে এদের স্বাধীন হয়েছিল, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। অর্থাৎ আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। স্বাধীনতার 50 বছরে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ, সব বাড়িতে পৌঁছেছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য। এটা বর্তমান সরকারের অন্যতম অর্জন। 2009 সালে ক্ষমতায় আসার পর আইসিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দুর্গম এলাকায়ও এখন তথ্য প্রযুক্তি যোগাযোগের আওতায়। এ ধারার শুরু 94টি যন্ত্রাংশের আমদানি শুল্ক 1% নিচে নামিয়ে আসার সরকারি নীতির হাত ধরে। 2021-এর আগেই আমরা 2021 সালের আগেই সেই স্বপ্ন আমরা পূরণ করে ফেলেছি। এখন বাংলাদেশে তৈরি ও সংযোজন হচ্ছে মোবাইল ফোন সেট, কম্পিউটার সহ নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস। আমদানির বলয় থেকে বাংলাদেশ এখন এসব পণ্য রফতানির পথে হাঁটছে। এবার মেক হেয়ার অ্যান্ড সেল এভরিহোয়ার স্লোগানে শুরু হলো ডিজিটাল এক্সপো। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তুলে ধরলেন এ খাতের নানা দিক। বাণিজ্যে বৈচিত্র্য আনা দরকার, যে ট্রেড ডাইভার্সিফিকেশন দরকার, সেটি নিশ্চিত করার জন্য আমরা আমাদের ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং গুরুত্ব দিতে চাই। সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবে। এবং শুধু আমরা সার্ভিস দিচ্ছি না, আমরা লক্ষ লক্ষ চাকরি তৈরি করছি। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ডিজিটাল বিপ্লবের উদ্যোগ এসেছিল জাতির পিতার হাত থেকেই। দূরদর্শী চিন্তা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিপ্লবে সামিল হওয়ার লক্ষ্যে দেশে বিজ্ঞান, গবেষণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিত্তি রচনা করেছে। নিবিড়ভাবে যুক্ত থেকে ডিজিটাল বাংলাদেশকে এর মূল উপজীব্য করায় মুখ্য ভূমিকা পালন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব সজীব ওয়াজেদ জয়। করোনা মহামারীর বাস্তবতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যক্তি ও সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে উল্লেখ করেন রাষ্ট্রপতি। আহ্বান জানান ই কমার্সের উপর মানুষের আস্থা ধরে রাখতে। মুষ্টিমেয় কিছু অসাধু লোকের প্রতারণার জন্য যাতে ই কমার্সের মতো একটি বিপুল সম্ভাবনায় খাতের প্রসার কোনোভাবেই থেমে না যায়, তা কঠোরভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করতে হবে। 2025 সালে $5 বিলিয়ন রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে উদ্যোক্তাদের সাহস যোগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। হেফাজতের তাণ্ডব গণতন্ত্রের পরিপন্থী বলেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন আইজিপি। প্রেস ক্লাবে গিয়ে হামলায় আহত সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। পরে সার্কিট হাউসে ব্রিফিংয়ে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত করে যাদের নাম আসবে তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া দায়িত্বরত পুলিশের কোনো রকম অবহেলা থাকলে সে বিষয়েও তদন্ত করা হবে। ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে, এক ধরনের নৃশংসতা চালানো হয়েছে। এখানে সরকারি প্রতিষ্ঠানগুলোকে উপরে হামলা করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের সম্পত্তি, এবং এখানে কেন হামলা করা হলো সেটা আমার বোধগম্য নয়। ল্যান্ড রেকর্ডস অফিস যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে 150-200 বছরের রেকর্ড রয়েছে। তো ফলে কি হবে? ফলে কিন্তু এই ল্যান্ড রেকর্ডসের অফিসের আওতায় যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করেন, আগামী অন্তত 50 বছর তারা সাফার করবে। পিকে হালদারের অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
তারা দেশ থেকে পালিয়ে যেতে পারেন এমন তথ্যের ভিত্তিতেই আদালতের অনুমতি নিয়ে দুদক তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী বলেন, আলোচিত পিকে হালদারের আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় ওই দুই কর্মকর্তা তদারকির দায়িত্বে থেকেও নিরাপত্তা পালন করেন। অভিনব কৌশলে ডাকাতির সঙ্গে জড়িত ৩ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্রিফিংয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, আটক হওয়ারা গত মার্চে কেরানীগঞ্জে ৮টির মতো ডাকাতির ঘটনা ঘটিয়েছে। প্রযুক্তি আওতার বাইরে থাকতে তারা মোবাইল ফোন ব্যবহার করত না। ফরেনসিক আলামত না রাখতে ডাকাতির সময় গ্লাভস ও মাস্ক ব্যবহার করত বলেও জানান তিনি। করোনা পরিস্থিতির কারণে ১১ এপ্রিল হতে যাওয়া লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচন, ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সব ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক দেবনাথ রায় একথা জানান। ১১ এপ্রিল প্রথম ধাপে এই নির্বাচন হওয়ার কথা ছিল। এছাড়া ষষ্ঠ ধাপে ১১ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন ইসি। এবং প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ষষ্ঠ ধাপের যে পৌরসভা নির্বাচন, এটাও আমরা সার্বিক করোনা পরিস্থিতি এটাও নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে। বাবাকে হত্যার অভিযোগে কারাবন্দী মায়ের জামিন চাইতে মানিকগঞ্জ থেকে উচ্চ আদালতের আইন সহায়তা কেন্দ্রে এসেছে ৩ শিশু। তাদের অভিভাবক নানার দাবি, গত ৩ বছরেও মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। দারিদ্র্য এবং একই সাথে বয়স হওয়ায় শিশুদের ঠিকঠাক দেখভাল করতে পারছেন না তিনি। সে কারণেই আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে মেয়ের জামিন আবেদন করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। বাবা বেঁচে নেই, ৩.৫ বছর ধরে মা কারাগারে। সেই থেকে ৩ শিশুর ভরণ পোষণ করছেন নানা আক্কাস মল্লিক। একে তো বয়স হয়েছে, তার ওপর অর্থ সংকট, ঠিকঠাক নাতি নাতনিদের ভরণ পোষণ করতে পারছেন না তিনি। তাই মেয়ের জামিন আবেদনের সহায়তা চান আইন সহায়তা কেন্দ্রে। 2টা মেয়ে আর এই নাবালক বাচ্চাটা, এই বাচ্চাটা কি করে বাঁচে? আজ 3 বছর ধরে টানতেছি, কিন্তু সময়তে এদের পোশাক দিতে পারি না, সময়তে খাওয়া পড়া করে রাখেন, এই আমার উপরেই ন্যস্ত করতেছে। এজাহারে উল্লেখ করা হয়, গাড়ি চালক স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীকে হত্যা করে স্ত্রী আয়েশা বেগম। এরপর নিহতের ছোট ভাই আয়েশা বেগমের বিরুদ্ধে মামলা করেন। 3.5 বছর ধরে কারাগারে আছেন আয়েশা বেগম। তবে গত 3 বছরেও মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। নাতি নাতনি 4 জন, তার মধ্যে 3 জনই শিশু, সবার বয়সে 16 বছরের নিচে, এবং তারা খুবই অমানবিক জীবনযাপন করছে। মাননীয় চেয়ারম্যান মহোদয় আইনজীবী নিয়োগ করতে বলেন। তাৎক্ষণিকভাবে আমরা বিজ্ঞ আইনজীবী নিয়োগ করার মাধ্যমে উচ্চ আদালতে তাদের আইনের সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দরিদ্র নারীদের সহযোগিতার জন্যই মামলাটি গ্রহণ করেছেন বলে জানান আইন সহায়তা কেন্দ্রের সদস্য সচিব। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। দর্শক, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। বঙ্গবন্ধু গেমসের যে সমস্ত কর্মকর্তারা যারা অনেক সমস্যার মধ্যেও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 আয়োজন করেছেন, সেই সাংগঠনিক যে কমিটি, তার চেয়ার সহ যারা এর সঙ্গে জড়িত ছিলেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের খেলোয়াড়গণ, বাংলাদেশের প্রতিটি ডিভিশন থেকে এখানে যারা উপস্থিত রয়েছেন, এবং সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের এই আয়োজনটা ছিল মুজিব বর্ষ উপলক্ষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে 2020 সালে। কিন্তু হঠাৎ করে তখন করোনা ভাইরাস এমনভাবে দেখা দিল যে আমরা বাধ্য হয়ে সেটা স্থগিত করে আমরা এইবার এটা করার আয়োজন করছি। যদিও এখন আবার নতুনভাবে করোনা দেখা দিয়েছে, তবে আমি এটুকু চাইব যে সকলে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার দিকটা বিশেষভাবে নজরে রেখেই
সমস্ত খেলাগুলি আপনারা অনুষ্ঠিত করবেন। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে এবং বঙ্গবন্ধু বাংলাদেশ নবম যে গেমস হচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস, এই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আপনারা মশালটা প্রজ্বলিত করেছেন টুঙ্গিপাড়া থেকে, যে মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন আর যে মাটিতে তিনি ঘুমিয়ে আছেন, সেখান থেকেই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস এই অনুষ্ঠানের মশাল প্রজ্বলিত হয় এবং সেখান থেকে তা ঢাকা নিয়ে আসা হয়। সেজন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্বাধীন জাতি, স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সেই 1948 সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন, প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন সেই মহান নেতা। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই সকল শহীদান রক্ত দিয়ে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমার নির্যাতিত মা বোনদের প্রতি তাদের অবদান, আজকে আমরা স্বাধীন জাতি। যে কোনো দেশে প্রতিটি ক্ষেত্রে মানুষকে উন্নতি করতে হলে সর্বদিকেই আসলে উন্নতি হওয়া দরকার এবং খেলাধুলা এটা একান্তভাবে অপরিহার্য। বিশেষ করে আমাদের ছোট্ট শিশু থেকে শুরু করে যুব তরুণ তাদের জন্য একান্তভাবে অপরিহার্য। আর খেলাধুলার প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময় আন্তরিকতা ছিল এবং তিনি সবসময় উৎসাহিত করতেন এবং নিজে তিনি খেলতেন। আমার দাদাও খেলতেন, আমার ভাইয়েরাও খেলতেন, এমনকি ভাতৃবধূরা নবপরিণীতা দুই বধূ তারাও খেলতেন। 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে আসলে বাংলাদেশের সকল সম্ভাবনাটাই নষ্ট হয়ে গিয়েছিল। 21 বছর পর আমরা সরকারে আসি, তারপর থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের ছেলেমেয়েদের যুব সমাজকে খেলাধুলা কীভাবে উৎসাহিত করা যায় এবং খেলাধুলা শুধু মানে সব ধরনের খেলাধুলার দিকেই আমরা নজর দিয়েছি। এমনকি আমাদের দেশীয় যে খেলাগুলি সেগুলিকে আমরা বাদ দিইনি। এর একটাই লক্ষ্য যে আমাদের ছেলেমেয়েরা সবাই এর সঙ্গে সম্পৃক্ত থাকুক। আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম অর্থাৎ খেলার মাঠ করে দিচ্ছি। তাছাড়া আন্তর্জাতিক মানের মানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা অন্যান্য সব ধরনের গেমস যাতে হতে পারে তার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি এবং ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছি। হ্যাঁ, এটা আমি জানি যে 2020 সালে করোনার কারণে সব কিছুতেই একটু সমস্যা দেখা দিয়েছে, এখন আবার আমরা দিচ্ছে, তবুও আমার মনে করি আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারবো। তবে আজকে আমার সবথেকে খারাপ লাগছে যে করোনার কারণে আমি নিজে মাঠে উপস্থিত থেকে সবাইকে দেখতে পারলাম না। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব এই কথা দিয়েছিলাম, বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ, যে কারণে আজকে আমি এই বিশেষ করে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মানে উপস্থিত থাকছি আর আমাকে এভাবেই এখানে উদ্বোধন করতে হচ্ছে। কিন্তু আসলে আমি খেলাধুলা নিজেও পছন্দ করি এবং সব সময় যে কোনো খেলা আমি নিজেও মাঠে উপস্থিত থাকতে চেষ্টা করেছি অতীতে, কিন্তু এবার পারলাম না। এটা সত্যি আমার জন্য খুব দুঃখজনক। তারপর আমি বলবো যে আমি সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আসিনি। তো আমি আশা করি যে এখন থেকে 31টা ডিসিপ্লিনে যে খেলাগুলি অনুষ্ঠিত হবে প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা একটু মেনে চলবেন, কারণ আমি চাই না যে এই কোনো কারণে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন, সে কারণে সকলকে এবং যারা আয়োজক তাদেরকে এবং অ্যাসোসিয়েশন অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমি বলবো যে আপনারাও এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যেন সকলে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে পারে। এবং এই আজকে যে উদ্বোধন হলো, উদ্বোধনের মধ্য দিয়ে আপনাদের এই আয়োজন সফল হোক, সুন্দর হোক, আমি সেই কামনা করি। এবং আবারও আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট
আমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকল অংশগ্রহণকারী তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং আগাম শুভেচ্ছা থাকলো যে সফলভাবে আপনারা এটা সম্পন্ন করবেন এবং প্রত্যেকেই যেন আপনাদের পারদর্শিতা আপনারা দেখাতে পারেন। যে কয়টা ডিসিপ্লিনে খেলা হবে প্রত্যেকটা খেলায় আপনারা আপনাদের পারদর্শিতা দেখাতে পারবেন এবং সেই সাথে আপনারা নিজেদেরকে প্রস্তুত করবেন যে আমরা যেন আগামীতে আমরা অলিম্পিক গেমস বিশ্বের যেখানেই হবে বাংলাদেশের পক্ষ থেকে যেন সেখানে অংশগ্রহণ করবার মতো নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি এবং ভবিষ্যতে আমরা সেইভাবে কয়েকটি গেমস ঠিক করে নিয়ে আমরা আন্তর্জাতিক মানের ট্রেনিংয়েরও ব্যবস্থা করব এবং সেভাবেই আমরা তৈরি করতে চাই আমাদের খেলোয়াড়দের। কাজে সেই কথাটা মনে রেখেই মানে ঘর থেকে এটা শুরু। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 যা 2021 1 এপ্রিল সূচনা হয়েছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক এতক্ষণ দেখছিলেন বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য। আমাদের এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, মাস্ক খুলেই ঘোরাফেরা করছেন। তবে স্বাস্থ্যবিধি মানাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আর প্রকাশকদের দাবি মেলার সময়সূচি অন্তত রাত 8টা পর্যন্ত বাড়ানোর। মফিউর রহমানের রিপোর্ট। বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। মেলার গেট খুলে দেওয়ার পর থেকেই প্রাঙ্গণ ভরে ওঠে বইপ্রেমীদের পদচারণায়। গেট দিয়ে মাস্ক পরে ঢুকতে হচ্ছে সবাইকে, কিন্তু গেট পেরিয়ে অনেকেই খুলে ফেলছেন মাস্ক। অনেকে ছবি তোলার বাহানাতে মাস্ক ছাড়া মেলায় ঘোরাফেরা করছেন। মাস্ক পরছি বা ছবি তুলতেছি, এর জন্য মাস্কটা খুলে ছবি তুলতেছি। আমাদের মনে আসলে এরকম ভয়টা নাই, এটা স্বাভাবিক একটা বিষয় চলে আসছে। ব্লগ করতেছিলাম তো ক্যামেরা ফেসে দেখাইতে হবে। পাঠক দর্শনার্থীদের সচেতন করতে মেলা প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, জানান পুলিশ কর্মকর্তা। আমাদের টিম রয়েছে, টিমের যারা আছে ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, খোঁজখবর রাখছে এবং এরকম মাস্ক ছাড়া কাউকে পেলে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং মাস্ক পরার জন্য ওইভাবে বলা হচ্ছে। পাঠকরা বলছেন করোনা পরিস্থিতিতে নিজেদের স্বার্থেই সচেতন হতে হবে। আর স্টলের কর্মীরা জানিয়েছেন মাস্ক ছাড়া পাঠকদের কাছে বই বিক্রি করছেন না তারা। সরকার তো একা কিছু করতে পারবে যদি আমরা তাকে হেল্প না করি। অবশ্যই মাস্ক পরে থাকা উচিত, কারণ নিজের সেফটি নিজের কাছে। উৎসুক জনতা আছে যে মেলার ভিতরে এসে এই মাস্ক খুলে ফেলে, এটা আসলে একেবারেই অনুচিত। প্রকাশকরা বলছেন 6:30 পর্যন্ত মেলা খোলা থাকায় অনেকেই কিনতে পারছেন না পছন্দের বই। প্রকাশকরা বাংলা একাডেমির মহাপরিচালকের সাথে দেখা করেছি, তার সাথে কথা বলেছি এবং তাকে জানিয়েছি সময় পরিবর্তন করার জন্য এবং সময়টা রাতে 8টা পর্যন্ত অন্তত জানা হয় সে বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি। মেলায় এসেছে 72টি নতুন বই, আর এ পর্যন্ত এসেছে 1770টি বই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। দেশে পৌঁছেছে স্বপ্নের মেট্রো রেলের বগি ও সরঞ্জাম। মোংলা বন্দরের 7 নম্বর জেটিতে প্রথম চালানে আসা 6টি বগির খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানে উৎপাদিত এসব বগি সেখানকার কোবে বন্দর থেকে থাই পতাকাবাহী জাহাজে বাংলাদেশে এসেছে। এখন নদীপথে যাবে রাজধানীর উত্তরা দিয়েবাড়িতে। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। জৌলুস ফিরেছে মোংলা বন্দরে। কর্তৃপক্ষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বন্দর ব্যবহারে আগ্রহ বেড়েছে অনেকের। এরই ধারাবাহিকতায় জাপান থেকে এখানে এসেছে মেট্রো রেলের প্রথম চালান। বিদেশি 24টি জাহাজে করে মেট্রো রেলের মোট 144টি বগি আসবে এই বন্দরে। এই মালগুলো উৎপাদন করছে কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাপান, এবং জাপান থেকে রওনা দিয়ে এখানে আসছে এবং যাবে দিয়াবাড়ি উত্তরা।
ওইখানে এরা চেক করে দেন এরা উত্তরা ডিপোতে নিয়ে যাবে। সি ক্রস করতে হবে না, এখন সোয়েলিং সি, ঢাকা থেকে মংলা অনেক কাছে, চিরঙের চেয়ে অনেক কাছে, যার জন্য এই পোর্ট ব্যবহার করছে। পণ্য খালাস করতে এখানের সুযোগ সুবিধা ভালো বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমাদের বন্দরে যে সহায়ককারী যন্ত্রপাতি আছে, জাহাজ আছে, পাইলটের ভেসেল আছে, পাইলটস এবং বার্ডিং অ্যারেঞ্জমেন্ট সব আমরা করেছি। তাছাড়াও কাস্টমসও তার প্রিপারেশন নিয়েছে। সব কিছু মিলে আমরা এটাকে ফাস্ট ট্র্যাক হিসেবে এটার মালামাল হস্তান্তর করা এবং রিসিভ করা থেকে আরম্ভ করে ট্রান্সপোর্টেশন করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি। 2022 সালের মধ্যে মেট্রো রেলের বাকি সব যন্ত্রাংশ আসবে। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাতে চাই আরও একবার। ভয়ঙ্কর রূপে করোনা, শনাক্ত 6,500-এর কাছে, মৃত্যু 59, সচেতন না হলে বিপদ দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ ঠেকাতে অভিজ্ঞতা কাজে লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। ট্রেন বাসে অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। 2 সপ্তাহের জন্য বন্ধ পর্যটন কেন্দ্র, মিলছে না ফেরার টিকিট, অনেকেই পড়েছেন বিপাকে। নন্দীগ্রামে 144 ধারার মধ্যেই সংঘর্ষ, পরিদর্শনে গিয়ে আটকা পড়লেন মমতা, শুভেন্দুর গাড়ি বহরে হামলার অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।